এবং এই পঞ্চম দিনে মোটামুটি অনেকটা নির্ধারণ হয়ে গিয়েছে যে এই যুদ্ধে পরাজিত হতে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল জোট। কিভাবে আজকে আমি প্রমাণ সহ ধরিয়ে দেব। প্রথমেই আমি যদি বলি, একের পর এক পয়েন্ট গুলোতে আসছি, যে আয়াতুল্লাহ আলী খোমেনি খোমেনি কিন্তু জানতেন যে তিনি মারা যাবেন। খোমেনি জানতেন যে তিনি যেখানে সাপ্তাহিক মিটিং করেন সেই সম্পর্কে ইসরায়েল জানে এবং সেখানে বোমা নিক্ষেপ করা হতে পারে, কিন্তু খামেনি তিনি মৃত্যুকে ভয় পাননি। তিনি বলেছেন যে আমার আব্বা 87 বছর, আমি শহীদি মৃত্যু চাই এবং আমি জানি যে আমার মৃত্যু হলেই ইরানি ঐক্যবদ্ধ হবে, হয়েছেও তাই। তিনি তার স্ত্রীকে বলছিলেন তুমি চলে যাও, স্ত্রী বলছেন না আমি তোমার সঙ্গে থাকবো, ফলে স্ত্রীও মারা গেলেন, তিনিও মারা গেলেন। তার মানে হচ্ছে ইরানিরা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। এবং এই যে হাজার হাজার বছরের সভ্যতা, পারস্য সভ্যতা, এতে প্রমাণ করে যে ইরানিরা কিন্তু বীরের জাতি। আপনি দেখেন যেমন পাকিস্তান শত্রু হচ্ছে ইন্ডিয়া, একমাত্র শত্রু ভারত পাকিস্তানের। কিন্তু আপনি ইরানকে দেখেন, ইরানের শত্রু হব না, ইরানের চারদিকে সবাই শত্রু, ইউরোপ শত্রু, আমেরিকা শত্রু, এমনকি আরব দেশগুলো ইরানের শত্রু। এবং এই ইরান যুগ যুগ ধরে তারা কিন্তু একাই লড়াই করেছে। একটা কথা বলি, ইরান যে ইরাকের সঙ্গে যুদ্ধ করলো শাতিল আরব নিয়ে, সেই ইরাকের সঙ্গে যুদ্ধে ইরানের 10 লক্ষ মানুষ মারা গিয়েছে, 10 লক্ষ মানুষ মারা গিয়েছে শুধু এই ইরাকের সঙ্গে যুদ্ধে। কাজে ইরানের সেই অভ্যাস আছে এবং ইরান কিন্তু যুগে যুগে একাই লড়াই করেছে। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলিরা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যে যখন একটা মিসাইল আসে তখন ইসরায়েলের একটা সাইরেন বাজে যে মিসাইল আসতেছে। তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইসরায়েলিরা কিভাবে দৌড়ে গিয়ে বাংকারে লুকায়, মাটির নিচে লুকায়। তারা কিন্তু মৃত্যুকে খুব ভয় পায়, তারা মোটেও সাহসী জাতি না। সুতরাং একটা যুদ্ধকে দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়ার মতো অবস্থা আসলে ওই আমেরিকা ইসরায়েলের নাই। এবং এই আমেরিকা যদি এই দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে হয় তাহলে তাদের প্রায় $100 বিলিয়ন খরচ হতে পারে, যেটা তারা করবে কিনা তাদেরকে দ্বিতীয়বার হতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন যে ট্রাম্পের মুখ মলিন হয়ে গিয়েছে। ট্রাম্প এখন এক কথা বলতেছেন, তখন এক কথা বলতেছেন। ট্রাম্প আলোচনার প্রস্তাব দিয়েছেন কিন্তু আবার ইরান প্রত্যাখ্যান করেছে। তখন ট্রাম্প বলতেছেন না আমিও রাজি না। ডোনাল্ড ট্রাম্প তার কথার ধারাবাহিকতা রক্ষা করতে পারতেছেন না। ইরান শুধু ইসরায়েলে আক্রমণ করেনি, ইরান কাতারে আক্রমণ করেছে, সাইপ্রাস আক্রমণ করেছে, কুয়েতে আক্রমণ করেছে, বাহরাইন আক্রমণ করেছে। ইরান শুধু সৌদি আরবে এখন পর্যন্ত আক্রমণ করেনি, শুধু সৌদি আরবে রিয়াদ অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। কিন্তু গোপন সংবাদ হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা চায় সৌদি আরবও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে তাদের সঙ্গে সহযোগিতা করুক। এই কারণে ইসরায়েল করেছে কি, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু কর্মকর্তাকে পাঠিয়েছে যাতে তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়, হামলা চালিয়ে ইরানের নাম দেয়। তখন সৌদি আরব বিরক্ত হয়ে বলবে ঠিক আছে চলো আমরাও যুদ্ধে অংশগ্রহণ করি। তার মানে সৌদি আরবকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রভোগ করতেছে। মানে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল, নাম দিবে ইরানের। কিন্তু অলরেডি মোসাদের সেই কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে। সৌদি আরব বুঝতে পেরেছে যে না আসলে ইরান এই হামলা চালায়নি। বাট অন্যান্য যেসব জায়গায়, বিশেষ করে কাতারে প্রচুর হামলা চালিয়েছে, কাতারের বিভিন্ন হোটেলে, তারপরে বাহরাইনে তো প্রচুর হামলা চালিয়েছে, বাহরাইনে প্রচুর হামলা চালিয়েছে ইরান, সাইপ্রাসে হামলা চালিয়েছে, তারপরে কুয়েতে হামলা চালিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের যে দুবাইতে প্রচুর হামলা চালিয়েছে, যে বুর্জ আল খলিফায় এখানে হামলা চালিয়েছে। শুধু হামলা চালায়নি সৌদি আরবে। এখন সৌদি আরবও এখন ডিসিশন নিতে পারতেছে না যে আসলে সৌদি আরব আমেরিকার সঙ্গে অংশ নিবে নাকি নিবে না। এদিকে আপনার ইরান মিসাইল ছুড়ে কাতারের যেই বড় ন্যাচারাল গ্যাস শোধনাগার সেটা ধ্বংস করে দিয়েছে। এখন কাতার আর এই গ্যাস উৎপাদন করতে পারতেছে না, ফলে কিন্তু কাতারের বিশাল ব্যবসায়িক ক্ষতি হয়ে গিয়েছে। কাতার একটি রাডার ছিল, এই রাডারের দাম হচ্ছে $5 মিলিয়ন। এই কাতারে অবস্থিত এই রাডারকেই বলা হতো আমেরিকা এবং ইসরায়েলের চোখ। এই রাডার দিয়েই আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর খবরদারি করতো, শুধু কাতারের এই রাডার দিয়ে। ইরান সেই রাডারটা ধ্বংস করে দিয়েছে। এবং যুদ্ধ শুরুর আগে আমেরিকা থেকে 2টি যুদ্ধবাহী রণতরী, বলা হয় ফ্রিগেট, একটা ফ্রিগেট তারা 150 বিমান ক্যারি করতে পারে, 150 যুদ্ধ বিমান। এই 2টা ফ্রিগেট নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড। এবং এই 2টা বিমানবাহী রণতরী তারা উপসাগরীয় অঞ্চলে আছে, সেখান থেকে যুদ্ধ জাহাজগুলো উড়ে গিয়ে ইরানের উপর বোমা মেরে আবার তারা এই জাহাজে ফিরে আসে। এখন সমস্যা হচ্ছে যে এই জাহাজগুলিতে কিন্তু বড় কোনো রসদ থাকে না, মজুদ থাকে না। এখানে খুব স্বল্প পরিমাণ রসদ মজুদ করে রাখে। কারণ হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এই যে এত বড় মিসাইল, এত বড় বোমা, গোলা বারুদ সব একসঙ্গে ব্লাস্ট হয়ে যাবে, তাই না? কাজে এই রণতরীগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ স্টক থাকে, কিন্তু এই স্টকগুলি আবার রিস্টক করার জন্য যে কোনো একটা পোর্টে যেতে হয় রিসাপ্লাইং এর জন্য। আগে এই আমেরিকার রণতরীগুলো যেত বাহরাইনের সালমান পোর্টে।
এই বাহরাইনের সালমান পোর্টে আবার করেছে কি, ইরান কয়েকটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, নিক্ষেপ করে ওই সাপ্লাই চেইনটা পুরো ধ্বংস করে দিয়েছে। এখন আমেরিকার এই দুইটা রণতরীতে গোলা বারুদ মিসাইল রিস্টক করার জন্য অল্টারনেটিভ অপশন কি? অল্টারনেটিভ অপশন হচ্ছে দিয়াগো গার্সিয়া পোর্ট। এই দিয়াগো গার্সিয়া পোর্ট হচ্ছে একটা ব্রিটিশ টেরিটরি। এটা হচ্ছে আপনার ওই মালদ্বীপ আছে না, মালদ্বীপ, ওই মালদ্বীপ থেকে সোজা মনে করেন আপনি একদম দক্ষিণে যদি আপনি জাহাজকে চালান 2-3 দিন বা 4 দিন, তখন আপনার ছোট একটা আইল্যান্ড আছে, সেখানে এই দিয়াগো গার্সিয়া, সেখানে অবস্থিত এই দিয়াগো গার্সিয়া। সেখানে একটা আমেরিকা ইংল্যান্ডের একটা মিলিটারি বেস আছে সেখানে। এখন যদি সেখানে গিয়ে এই রিফুয়েলিং করা লাগে, রিস্টক করা লাগে, তাহলে যাইতে 3 দিন, আসতে 3 দিন, মোট 6 দিন লাগে। এতদিন তো সময় নাই। তো এই যখন বিপদে পড়ছে, তখন ফ্রান্সকে বলছে তোমরা একটা রণতরী পাঠাও। এখন ফ্রান্স একটা রণতরী পাঠিয়েছে, আবার ইংল্যান্ড বলছে আগে যুদ্ধ সময় করবে না, এখন তো বলতেছে করবে। স্পেন বলছে করবো না, ট্রাম্প বলছে শিক্ষা দিয়ে দিব, ওদিকে জার্মানিও বলতেছে হয়তো করবে। কিন্তু ইরান আসলে একা, ইরান সবার সঙ্গেই লড়তেছে। এখন চায়না মনে করতেছে যে আমাদের এখনো আসলে আমেরিকার সঙ্গে ফেস টু ফেস যুদ্ধ করার মতো আমরা সামর্থ্যবান হই নাই, হয়তো আরো 50 বছর 100 বছর পরে হবে, সে পর্যন্ত ওয়েট করতে হবে। তবে চায়না করতেছে কি, চায়না বিভিন্ন কাঁচামাল সাপ্লাই দিতেছে, যেমন ড্রোন তৈরির কাঁচামাল। একটা জিনিস দেখেন যে ইরান ডেইলি 500 ড্রোন উৎপাদন করতে পারে, ইরানের সেই সক্ষমতা আছে। আর আমেরিকা একটা বছরে মাত্র 700 মিসাইল উৎপাদন করে। তাহলে ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা, মিসাইল উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। ইরানের কাছে ঠিক কত মিসাইল আছে এটা আমরা জানি না, কিন্তু অনেকে ধারণা করেন যে ইরানের কাছে 80,000 থেকে 1 লক্ষ মিসাইল আছে। এবং ইরানের যেই বিধ্বংসী মিসাইলগুলো, সেই মিসাইলগুলো এখনো ইরান ব্যবহার করেনি। ইরান এখন শুধু ওই শাহেদ মিসাইলটা ব্যবহার করতেছে, কিন্তু ইরানের যেই শক্তিশালী বিধ্বংসী মিসাইলগুলো, এগুলো ইরান এখনো ব্যবহার করা শুরু করেনি। এবং ইরানের কাছে পারমাণবিক মিসাইলও মজুদ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমেরিকা ইসরায়েল কেন সেটা খুঁজে পাচ্ছে না? এই মিসাইলগুলো পাহাড়ের নিচে আছে, পাহাড়ের তলদেশে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে দেখেন না, পাহাড় মাটি দিয়ে তৈরি। ইরানের সব পাহাড়গুলো হচ্ছে পাথরের, কংক্রিটের পাথরের, এবং সেই পাথরের পাহাড় কিন্তু কলাপস করে না, নিচে সুড়ঙ্গ খুললেও সেগুলো শক্ত থাকে। বিশাল বড় দেশ ইরান, সেখানে কোন পাথরের পাহাড়ের তল দেশে এই সব মিসাইলগুলো মজুদ আছে সেটা কেউ জানে না। এবং সেগুলো কোন পথ দিয়ে বেরোয়, কোন পথ দিয়ে ছাড়ে, এটা এখন পর্যন্ত আমেরিকা ইসরায়েল শনাক্ত করতে পারেনি, তবে চেষ্টা করে যাচ্ছে। ওদিকে আবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর নতুন লিডার হয়েছেন তার ছেলে মুস্তফা খমেনি। এবং আয়াতুল্লাহ আলী খমেনির পুত্র মুস্তফা খমেনির এই মনোবল দেখে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস, সংক্ষেপে IRGC, তারা এখন নতুন উদ্যমে তারা হামলা শুরু করতেছে। এবং আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে খমেনিকে শেষ করে দিতে পারলে সব শেষ, যেমন ওই যে বাশার আল আসাদকে সরিয়ে দিয়েছে, সাদ্দামকে সরিয়ে দিয়েছে, গাদ্দারকে সরিয়ে দিয়েছে। কিন্তু তারা জানে না যে খমেনি এমন একটি বক্স তৈরি করেছেন যে ক্ষমতার ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। এখন এই কারণেই খমেনির মৃত্যুর পরও ইরানের কোনো সমস্যা হয়নি। ইরান সেই সমান তালে হামলা চালিয়ে যাচ্ছে, বরং আরো বিধ্বংসী হামলা চালাচ্ছে। এখন ইরানের মেইন ছিল খমেনি, খমেনি নাই। এখন ইরান তাদের মেইন সুপ্রিম লিডারকে হারিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো না, এটা হচ্ছে ধর্মীয় নেতা, আল্লাহর পরে ধর্মীয় নেতা, তাকে ইরান হারিয়েছে। এখন ইরান ব্যাপকভাবে তারা প্রতিশোধমূলক হামলা শুরু করেছে, যার জন্য আমেরিকা এবং ইসরায়েল প্রস্তুত ছিল না। তারা মনে করেছিল যে খমেনি মারা গেলেই বাকি সব দুর্বল হয়ে যাবে, পলানো শুরু করবে, তারপর সবাইকে ধাওয়া দিয়ে ক্ষমতা দখল করে নিয়ে তাদের পুতুল সরকার হিসেবে কাউকে বসাবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। কারণ আমেরিকা ভালো করে জানে যে উপর থেকে বিমান হামলা চালিয়ে একটা দেশকে ধ্বংস করা যায়, কিন্তু ক্ষমতা বদল করা যায় না। এই জন্য এখন আমেরিকা বলতেছে যে ওই কুর্দি স্থানের যে কুর্দি বিদ্রোহী আছে, ওদেরকে অস্ত্র দিবে, গোলা বারুদ দিবে, ওরা যাতে স্থলপথে যুদ্ধ করে। আবার শুনলাম ডোনাল্ড ট্রাম্প তাদের যে স্থল সেনাবাহিনী আছে তাদেরকে মহড়া দেওয়ার নির্দেশ দিয়েছে, একটু প্র্যাকটিস করার, যে কোনো মুহূর্তে তারা স্থলভাগে সেনা নামাতে পারে। কিন্তু ইরান এমন একটা বড় দেশ এবং এত পাহাড় পর্বত, এখানে কিন্তু স্থলপথে যুদ্ধ করা এত সহজ না। এবং আফগানিস্তান কিন্তু সেম। আমরা দেখেছেন যে আফগানিস্তানে 10 বছর যুদ্ধ করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন 15টা ভাগ হয়ে একদম ধ্বংস হয়ে গেল। ওই মূল অংশ রাশিয়া রয়ে গেল, আর বাকি যে অংশগুলো সেগুলো 15টা ভাগে ভাগ হয়ে গেল এবং সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে গেল। তারপর আফগানিস্তানে যুদ্ধ করলো আমেরিকা। 20 বছর যুদ্ধ করে আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে কি অ্যাচিভ করলো? কিছু অ্যাচিভ করলো না। তাদের সৈন্য মারা গেল। 20 বছর পরে তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে চলে আসলো। তারপরে ইরাকে যুদ্ধ করলো আমেরিকা, উপসাগরীয় যুদ্ধ, সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে
কি অ্যাচিভ করলো? কিছু অ্যাচিভ করতে পারলো না। এখন আবার ইরান, এই ইরানে যদি স্থলভাগে আমেরিকা নিজেদের সৈন্য পাঠাক বা কুর্দি সৈন্য পাঠাক, তাদের পরিণতিও কিন্তু ভালো হবে না, কারণ ইরান কিন্তু একটা ভয়ঙ্কর দুর্গম জায়গা এবং এখানে যুদ্ধ করা এত সহজ না। এখন অনেকে বলতেছেন যে ট্রাম্প তো যুদ্ধ শুরু করার আগে কংগ্রেসের অনুমতি নেই, এখন মার্কিন কংগ্রেস মানে সংসদ কি এই যুদ্ধ থামাবে? দেখুন, এই মুহূর্তে আমেরিকার মাত্র 5 জন মারা গেছে, যদিও ট্রাম্প বলছেন যে আমার আরো সৈন্য মরতে পারে, তার মানে তিনি হয়তো চিন্তা করতেছেন যে তিনি স্থল বাহিনী পাঠাবেন। হয়তো আরো সৈন্য মরলে হয়তো বা কংগ্রেস একটা উদ্যোগ নিতে পারে যে না, অনেক হয়েছে, এবার তুমি যুদ্ধ থামাও, বাট এটা নাও হতে পারে। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই যে ইরান মিসাইল ছোড়ে ইসরায়েলের দিকে, হ্যাঁ, এই মিসাইল ছড়লে বেশিরভাগ মিসাইলই ইসরায়েল ধ্বংস করে দেয় আকাশে, কারণ ইসরায়েলের কাছে একটা প্রযুক্তি আছে যেটা নাম হচ্ছে আয়রন ডোম। এই আয়রন ডোম দিয়ে ইরানের যে কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে পড়ার আগেই ইসরায়েল ওটা আকাশে ধ্বংস করে দেয়। হ্যাঁ, কিভাবে ধ্বংস করে? যেমন ইরানের ক্ষেপণাস্ত্র আসতেছে, ইসরায়েল আরেকটা ক্ষেপণাস্ত্র মারে, ওটা আকাশে একটা একটাকে আঘাত করে ওর ধ্বংস হয়ে যায়, ফলে ইসরায়েলের কিছুই হয় না। কিন্তু ইরান একসঙ্গে এত ক্ষেপণাস্ত্র মারে যে আয়রন ডোমও কনফিউজড হয়ে যায় এবং কিছু আকাশে ঠেকাতে পারে, কিছু মাটিতে পড়ে। এখন বলি যে ইরান একটা মিসাইল মারতেছে, ওই মিসাইলটার দাম হচ্ছে $50,000। ইরান কিন্তু খুব সস্তায় মিসাইল বানায়, একটা মিসাইলের দাম $50,000। কিন্তু ইরানের সেই মিসাইলটাকে ঠেকানোর জন্য ইসরায়েল যে মিসাইলটা মারে সেটার দাম হচ্ছে $12 মিলিয়ন। মাঝে মধ্যে আবার একটা ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য 4-5টা আয়রন ডোম মারতে হয়, তখন এই 12 গুণ করেন কত হয়? বিশাল ব্যয়বহুল, বিশাল ব্যয়বহুল। এবং আমেরিকা ইসরায়েলকে যে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে হেল্প করে, এই কারণে কিন্তু ইসরায়েল টিকে আছে, না হলে কিন্তু ইসরায়েল হচ্ছে বরিশাল বিভাগের মতো একটা দেশ, ছোট, 1 কোটি জনসংখ্যা, এদের পক্ষে আসলে এতদিন টিকা সম্ভব হতো না। শুধু আমেরিকার যে কোনো ধরনের সাপোর্ট আছে, যত সাপোর্ট আছে সব সাপোর্ট আমেরিকা দিচ্ছে, টাকা পয়সা, প্রযুক্তি, মিলিটারি অস্ত্র যা যেভাবে আছে সব দিচ্ছে আমেরিকা, এই কারণে কিন্তু ইসরায়েল টিকে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা যদি হরমুজ প্রণালীর ম্যাপটা দেখেন, হরমুজ প্রণালীর এক পাশে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আরেক পাশে হচ্ছে কুয়েত, আরেক পাশে হচ্ছে সৌদি আরব এবং ইরান। হ্যাঁ, ইরান এক পাশে, সৌদি আরব এক পাশে কুয়েত, আরেক পাশে আরব আমিরাত এবং ওমান। এবং এই হরমুজ প্রণালীর একটা পাশ হচ্ছে ল্যান্ডলকড, মানে ওই পাশ দিয়ে কোথাও যাওয়া যায় না। কাজেই এই কুয়েতকে, সৌদি আরবকে এবং সংযুক্ত আরব আমিরাতকে যদি জাহাজের মাধ্যমে তেল এবং গ্যাস রপ্তানি করতে, অবশ্যই আপনারা জানেন যে তেল গ্যাস তো জাহাজে করেই নেয়, তাহলে এই হরমুজ প্রণালীর ভিতর দিয়ে এই জাহাজটাকে যেতে হবে। এবং এই যে এই বিস্তীর্ণ যে সাগরটা, এই সাগরের একটা অংশ আছে, সেই অংশটা মাত্র 2 কিলোমিটার প্রশস্ত, মাত্র 2 কিলোমিটার, 21 কিলোমিটার লম্বায় আছে, ঠিক আছে, কিন্তু প্রশস্ত হচ্ছে মাত্র 2 কিলোমিটার। এটাকেই বলা হয় হরমুজ প্রণালী। এবং এই হরমুজ প্রণালী হচ্ছে এই ইরানের সঙ্গে অবস্থিত। ইরান এর আগে অনেকবার বলেছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, কিন্তু করে নাই। কিন্তু ইরান এই প্রথম হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এবং এই হরমুজ প্রণালীর এখানে প্রায় 150 জাহাজ আটকা আছে এবং অনেক জাহাজকে ডুবিয়ে দিয়েছে এই ইরানের রেভলিউশনারি গার্ডরা। এবং তারা অ্যানাউন্স করে বলতেছে যে হরমুজ প্রণালী বন্ধ, তোমরা কেউ আসবে না। এখন প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ হলে আসলে ক্ষতিটা কি হবে? দেখুন, অলরেডি ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে সৌদি আরবের তেল শোধনাগার ধ্বংস হয়ে গিয়েছে, কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেও যা আছে তাও যদি রপ্তানি করতে হয়, তাহলে এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু যাওয়া লাগবে, যেটা ইরান বন্ধ করে দিয়েছে। এবং এই হরমুজ প্রণালীর কোনো অল্টারনেটিভও নাই। এই পৃথিবীতে যত ন্যাচারাল গ্যাস রপ্তানি হয় তার 2/5 হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এবং পৃথিবীতে যত তেল রপ্তানি হয় তার 27% রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এবং 2018 সালের একটা পরিসংখ্যান অনুযায়ী এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় $1.5 বিলিয়ন তেল রপ্তানি হয়। এটা হচ্ছে 2018 সালের পরিসংখ্যান। তাহলে এই 2026 সালে এসে সেটার পরিমাণ তো কমপক্ষে $3 থেকে $4 বিলিয়ন কম না। এই পরিমাণ